আসসালামু আলাইকুম। আজকের ভার্সিটি অ্যাডমিশন তড়িৎ রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এস এম আনাসপুদুস, পড়াশোনা করছি বুয়েটে। সো আজকে আমরা তড়িৎ রসায়ন নিয়ে কথাবার্তা বলবো। আমার কাছে এই চ্যাপ্টারটা যথেষ্ট সিগনিফিকেন্টলি গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2 থেকে 3 মার্ক আমাদের ভর্তি পরীক্ষায় থাকে এমসিকিউ পার্টে। সো এই চ্যাপ্টারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। চ্যাপ্টারের বেশ কিছু থিওরিটিক্যাল পার্ট আছে, কিছু ট্রিকি ম্যাথমেটিক্যাল পার্ট আছে। আমরা সবগুলো আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। সে সাথে আমি এটা উল্লেখ করে রাখতে চাই যে যদি তোমার ক্লাসটা ভালো লাগে, তুমি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন ক্লাসে এনরোল করে ফেলতে পারো। সো স্টার্ট দ্য ক্লাস। প্রথমে আমরা এই চ্যাপ্টারের অ্যানালাইসিস রোডম্যাপ নিয়ে কথাবার্তা বলি। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকসগুলো কী কী? এই চ্যাপ্টারের প্রথম ইম্পর্টেন্ট টপিকস হলো, এই চ্যাপ্টার থেকে যে শুধু ম্যাথমেটিক্যাল কোশ্চেন হয় এমন না, এই চ্যাপ্টার থেকে আমরা প্রচুর পরিমাণে থিওরিটিক্যাল কোশ্চেন পাই। থিওরিটিক্যাল কোশ্চেন্স। সো যারা কোর্সে আসো, তোমাদের প্রত্যেকের কাছে বাই ডিফল্ট আমাদের দাগানো বইয়ের পিডিএফ দেওয়া আছে। কাইন্ডলি দাগানো বইয়ের পিডিএফ, হাজারি স্যারের বই যেটা, সেটার ইম্পর্টেন্ট লাইনগুলো অবশ্যই লাইন বাই লাইন খুব ভালো মতো পড়ে নিবা। অ্যাটলিস্ট দাগানো লাইনগুলো মুখস্থ রাখার চেষ্টা করবা, কাজ এই চ্যাপ্টারের শুধু ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে না, থিওরিটিক্যাল কোশ্চেন প্রচুর আসে। যেমন এটার বিভব কত, ক্যালোমেল তড়িৎদ্বার কি, ফুয়েল সেলের ক্ষেত্রে কি হয়, এটা কত পার্সেন্ট সক্ষম, সেরকম বেশ কিছু থিওরিটিক্যাল বা তথ্যমূলক প্রশ্ন আসে, যেগুলো যদি তুমি মূল বই রিডিং না পড়ো কখনো তুমি পারবা না। দ্যাটস ওয়াই মূল বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো একটু রিডিং দিয়ে নিবা। এরপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিক হলো সঞ্চিত ধাতুর ম্যাথ। সঞ্চিত ধাতু অর্থাৎ ফ্যারাডের সূত্র ভিত্তিক যে ম্যাথ আছে, W=ZIT, এই ভিত্তিক ম্যাথ আছে। এর পরবর্তীতে আমাদের তৃতীয় যেই ইম্পর্টেন্ট টপিকটা আছে সেটা হলো আমাদের তড়িৎদ্বার বিভব নির্ণয়, তড়িৎদ্বার বা অবলিক তড়িৎ কোষের বিভব নির্ণয়। এই জিনিসটা আসে আমাদের কোষ এর বিভব নির্ণয়। এর পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস আসে, সেটা হলো পাত্র ক্ষয় হবে কিনা। আমাদের আজকের আলোচনায় আমরা পাত্র ক্ষয় হবে কিনা এটা নিয়ে আলোচনা করব না। আমরা তড়িৎদ্বার বিভব নির্ণয়ের টপিকটাতেই যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এটা লাগে না, আসলে এটাকে এটার কম্বাইন্ড টপিক বলা যায়। এবং থিওরিটিক্যাল পার্টে আসলে অনেক কিছু ঢুকে গেছে, যেমন ফুয়েল সেল বা লেড অ্যাসিড ব্যাটারি বা ক্যালোমেল তড়িৎদ্বার, সবগুলোই আসলে এটার মধ্যে ঢুকে যায় থিওরিটিক্যাল পার্টের মধ্যে। সো এটা আসলে ব্রড স্পেকট্রামে লিখতে হবে, সো এটা আমরা লিখলাম না, বাট মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো এই কয়েকটাই। আর বাকি অ্যানালাইসিস রোডম্যাপের সেপারেট ক্লাস হবে, সো সেটাতে তুমি আরও জানতে পারবা। সো আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিলাম, তোমরা আসলে ক্লাস করার সময় বা যখন তোমরা নিজেরা পড়বা তখন এই টপিকগুলোতে বেশি ফোকাস করবা। সো এবার আমরা চলে যাই আমাদের আলোচনায়, তড়িৎ রসায়ন। তো প্রথমে আমরা দুই টাইপের পদার্থ সম্বন্ধে জানতে পারি, সেটা হলো একটা হলো তড়িৎ পরিবাহী আর একটা হলো তড়িৎ অপরিবাহী, বা একটা হলো কন্ডাক্টর আর একটা হলো ইনসুলেটর। কন্ডাক্টরের উদাহরণ হলো যে কোনো প্রকার ধাতব পদার্থ। ইনসুলেটরের উদাহরণ যেমন দেওয়া আছে যে কাঁচ, রাবার, পেট্রোল, চিনি। এগুলো আমরা আসলে বেসিক কমন সেন্স ইউজ করেই পারবো, যে চিনি যে পরিবাহী না এটা আমরা সবাই জানি, একটু কমন সেন্স ইউজ করলেই হয়। এটা গেল আমাদের প্রথম পার্ট। এরপরে আমাদের দ্বিতীয় যে পার্টটা জানতে হবে, যে আমরা থিওরিটিক্যাল কিছু ব্যাপারগুলো আগে ক্লিয়ার করতেছি, সেটা হলো তড়িৎ পরিবাহিতার শ্রেণীবিভাগ আছে। একটা হলো যে আমাদের তড়িৎ সুপরিবাহী। সুপরিবাহী মানে কি, আমরা নিজের রিয়েল লাইফে যা দেখি, যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার, এগুলো হলো তড়িৎ সুপরিবাহী। এরপরে অর্ধপরিবাহী, এটা গুরুত্বপূর্ণ, এটার উদাহরণগুলো মাথায় রাখবা, অনেক সময় আসে। সেটা হলো যে পর্যায় সারণীর গ্রুপ কি 6A বা গ্রুপ 14 সিলিকন ও জার্মেনিয়াম, এসব অর্ধধাতু বা মেটালয়েড বলা হয়। এগুলোকে অর্ধধাতু বা মেটালয়েড বা এগুলোকে সেমিকন্ডাক্টর বলা হয়। এদের পরিবাহিতাটা পরিবাহক এবং অপরিবাহকের মাঝামাঝি, অর্থাৎ কিছু কিছু কেসে পরিবহন করে, কিছু কিছু কেসে করে না। ওকে, এটা সিগনিফিক্যান্ট। এর পরবর্তীতে সুপার কন্ডাক্টর, এই জিনিসটা রিসেন্টলি আমার মনে হয় আসতে পারে। সেটা হলো সুপার কন্ডাক্টরের একটা টিসি আছে, যেই তাপমাত্রায় মানে সুপার কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে আমাদের তড়িৎটা চলবে, কোনো শক্তির অপচয় হবে না। ভাই শক্তির অপচয়, হ্যাঁ হ্যাঁ, যখন তুমি একটা কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালাবা, সাধারণত তারটা গরম হয়, মানে কি শক্তির অপচয় হচ্ছে। বাট সুপার কন্ডাক্টরের এটা হলো টিসি বলা হয়, বা এটাকে হলো ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়, অনেক কিছুই বলা হতে পারে। যে 23.2, এই যে এই সুপার কন্ডাক্টর জন্য এই 23.2 ক্যালভিনে এর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করে, কোনো শক্তির অপচয় হয় না। আরেকটা উদাহরণ দেওয়া আছে, সংকেতগুলো মনে না রাখতে পারলে টিসিগুলো মনে রাখবো, যে সুপার কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি তাহলে কোনো শক্তির অপচয় হয় না, কোন তাপমাত্রায়, এদের ক্রিটিক্যাল টেম্পারেচারে। ওকে, এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে পার্টে যাইতে হবে, যে তড়িৎ পরিবাহীর মানে পরিবাহনের মধ্যে দিয়ে, এই জায়গায় কোথায় গেল, এই যে এখানে, যে তাদের তড়িৎ পরিবহনের প্রকারভেদ আছে আবার।
যে একদল ইলেকট্রন দিয়ে তড়িৎ পরিবহন করে, যাদেরকে বলা হয় যে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। এদের যখন তড়িৎ প্রবাহিত হয় তাহলে তখন তারের মধ্যে দিয়ে কে চলাচল করে? ইলেকট্রন। ওকে। আর আরেকটা আছে যা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যেটা এই চ্যাপ্টারের আলোচনার বেশি হবে, সেটা হলো যে যারা আয়ন দ্বারা পরিবহন করে, অর্থাৎ ধরো H+ আয়ন বা Na+ আয়ন, অর্থাৎ আয়ন দ্বারা এরা পরিবহন করে। সাধারণত যে তড়িৎ বিশ্লেষ্যগুলো আছে, ধরো সোডিয়াম ক্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইড বা সোডিয়াম হাইড্রোজেন বা কপার সালফেট, দ্রবণগুলা বিশেষ করে তারা আয়ন দিয়ে পরিবহন করে, এবং যারা একদম ধাতব পদার্থ আছে তারা ইলেকট্রন দিয়ে পরিবহন করে। সো দুই টাইপের পরিবাহী সম্বন্ধে আমরা জানলাম। এর পরবর্তীতে আমাদেরকে 3 ধরনের পদার্থ নিয়ে জানতে হবে, সেটা হলো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। হোয়াট ইজ তড়িৎ বিশ্লেষণ? তড়িৎ বিশ্লেষণ হলো কিছুই না, সেটা হলো যে একটা ধরো লিকুইড দেওয়া আছে আমার এখানে, বা ধরো আমার একটা সলিউশন দেওয়া আছে, এটার মধ্যে দিয়ে আমি তড়িৎ পরিবাহিত করে এর দুইটা উপাদানকে আলাদা করবো। যেমন পানির তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়, তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়, আর পানিকে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা গ্যাস আলাদা আলাদা উৎপন্ন হয়। এটা হলো তড়িৎ বিশ্লেষণ, ইজি সংজ্ঞাতে। কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ সব লিকুইড বা সব সলিউশন সেমভাবে করে না। তো এইটার ভিত্তিতে একটা প্রকারভেদ আছে, যে তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী। এই উদাহরণগুলো মনে রাখবা, যে তড়িৎ অবিশ্লেষ্য, এর মধ্যে দেখো পানি দেওয়া আছে। ভাইয়া পানি আবার তড়িৎ অবিশ্লেষ্য? হ্যাঁ, পানি হলো যদি আমি এখানে হালকা অ্যাসিড ধরো HCl বা H2SO4 যোগ করি, তাইলে এটা তড়িৎ পরিবাহী। বাট পিওর পানি যেটা একদম 100% ওয়াটার, সেটা তড়িৎ বিশ্লেষ্য না। তারপরে হলো CH3OH মিথানল, তারপর হলো ইথানল, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, সুগার দ্রবণ, গলিত সালফার, কাঠ, রাবার, এগুলো তো বুঝাই যাচ্ছে কাঠ রাবার তড়িৎ পরিবাহী না, বিশ্লেষ্য হওয়ার কোনো সম্ভাবনা আসে না। এরপর হলো মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এরা পানিতে কি 0 থেকে 10% দ্রবণে আয়নিত হয়। কথা মানে কি, যে এরা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য মানে অবিশ্লেষ্য মানে পানিতে এরা টোটালি আয়নিত হয় না। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো আয়নিত হয়। তবে আয়নিত হওয়ার ব্যাপারটা কি, তোমার যদি দ্রবণে তোমরা আয়নিতই না হও, তাহলে সেখান থেকে তুমি তড়িৎ বিশ্লেষণ ঘটানোর কথা চিন্তাই কেমন করতে পারো? তো এরা আয়নিত হয়ই না, এরা হয় কিন্তু 1 থেকে 10%। তো তাদের উদাহরণগুলো কি, এগুলো গুরুত্বপূর্ণ। সেটা হলো ইথানোয়িক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড অর্থাৎ দুর্বল অ্যাসিড, তারপর হলো অ্যামোনিয়া দ্রবণ, দুর্বল ক্ষার, চুনের পানি, আর হলো হাইড্রোফ্লোরিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড। এই উদাহরণগুলো মনে রাখবে, এরা হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্যর উদাহরণ। এরপর তীব্র বা সবল তড়িৎ বিশ্লেষ্য, এরা 100% পানির মধ্যে আয়নিত হয়। তো এটা কি, তীব্র অ্যাসিড ক্ষার এবং এদের লবণ, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার। তাহলে কি হতে পারে, KCl, NaCl জলীয়, NaCl গলিত, HCl, H2SO4, HNO3, NaOH, KOH, CuSO4, HClO4। এখন কথা হলো ভাইয়া এখানে জলীয় জলীয় লেখছে কেন? আমি তো জানি যে অ্যাসিড জলীয় হয় না, এখানে বিষয়টা সেটা না। বিষয়টা হলো যে অ্যাসিড যে অলওয়েজ জলীয় হবে এমন না। তুমি যদি সালফিউরিক অ্যাসিডের ক্রিস্টালও বানাইতে পারবা, তুমি নাইট্রিক অ্যাসিডের ক্রিস্টালও বানাইতে পারবা, তুমি হলো সোডিয়াম ক্লোরাইড গলায়ও ওটা দিয়ে তুমি তড়িৎ বিশ্লেষণ করতে পারবা। সেখানে পদার্থের বেশ কয়েকটা অবস্থা আছে, বাট জলীয় অবস্থায় এ হলো 100% তড়িৎ বিশ্লেষ্য, এই জন্য ব্র্যাকেট এটা দেওয়া আছে। ওকে, আচ্ছা। এরপর আমরা পরবর্তী পার্টে চলে যাই, সেটা হলো যে আমাদের দুইটা পরিবাহীর মধ্যে পার্থক্য বলছে, যে ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, আর একটা হলো ইলেকট্রনিক, যে ইলেকট্রন দিয়ে আর আয়ন দিয়ে, এটা দুইটার মধ্যে পার্থক্য বলা হয়েছে, নতুন কিছু বলা নেই, আগে যা পড়ছি তাই। এইবার আমাদের এই ছকটা মুখস্থ করতে হবে। এই ছকটা আমার মতে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। সেটা হলো যে গলিত NaCl, তারপরে NaCl এর জলীয় দ্রবণ, দেখো একটু তাকায় দেখো, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ যখন আমি করব, অ্যানোডে কি উৎপন্ন হয়েছে? সোডিয়াম, ক্যাথোডে হয়েছে ক্লোরিন গ্যাস। কিন্তু যখন জলীয় করছি তখন কিন্তু H2 গ্যাস হয়েছে ক্যাথোডে। এই টাইপের জিনিসগুলো আসতে পারে, যে কোনটাকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে ক্যাথোডে কি হয়। পানিরটা খুব, যেমন ধরো H2SO4, তোমার চিন্তা হইতেই পারে যে না, সালফিউরিক অ্যাসিডের আমি তড়িৎ বিশ্লেষণ করছি, মনে হয় হাইড্রোজেন আর সালফার ডাইঅক্সাইড গ্যাস পাবো, না, হাইড্রোজেন আর অক্সিজেন। এখানে হলো কপার সালফেটে কপার আর অক্সিজেন, KNO3 এর H2 আর O2, গলিত PbCl2, Pb আর Cl2 গ্যাস। তো প্রত্যেকটারই এরকম উদাহরণ আছে, কোনটাকে তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, এটা একটু মুখস্থ করবা লেকচার স্লাইড দেখে, ঠিক আছে? এখানে যে কয়টা দেওয়া আছে সে কয়টাই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ফ্যারাডের সূত্র। তো ফ্যারাডের সূত্রের আগে আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা হলো যে ফ্যারাডের ধ্রুবকটা কি। সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করতে গেলেই বুঝবো। ফ্যারাডের ধ্রুবকটার মান হলো 96,500। কিছু কিছু বইতে 96,483 বা 473 এরকম দেওয়া আছে। তো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে যারা তোমরা হাজারি স্যারের বই পড়ো, হাজারি স্যারের বইতে যে মানটা দেওয়া আছে সেটা ইউজ করবা, এবং আমরা আমাদের ম্যাথের ক্ষেত্রে অলওয়েজ 96,500ই ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদেরকে যেই জিনিসটা জানতে হবে সেটা হলো ফ্যারাডের প্রথম সূত্র। এইটা দিয়েই আমাদের ম্যাথগুলা করতে হবে। তো এই সূত্রটার আসলে বেসিক রূপটা যদি আমরা জানি, আমাদের যেই সূত্রটা বারবার লাগবে ম্যাথ করতে, সেটা হলো W = হলো ZIT।
এখানে জেড কি, জেডকে আমরা হলো তড়িৎ বিশ্লেষণের একটা ধ্রুবক টাইপের চিন্তা করতে পারি। জেড-এর একটু যদি ডিফাইন্ড ফর্ম আমরা লিখি, এটা হলো বড় এম ডিভাইডেড বাই এন এফ। এফ হলো ফ্যারাডের ধ্রুবক, এম হলো যেই আয়নটার তড়িৎ বিশ্লেষণ হচ্ছে ওটার পারমাণবিক ভর, এন হলো কয়টা ইলেকট্রন সে দেয় বা নেয়, আই হলো তড়িতের প্রমাণ এবং টি হলো সময়, কিন্তু টি কি অবশ্যই সেকেন্ডে বসাইতে হবে আমাকে, ঠিক আছে। আর এম এর মানটা কি অবশ্যই আমাকে, নর্মালি আমরা আণবিক ভর তো জানি যে এম গ্রামই হয়, বাট জাস্ট সে টু সো নাইস টু নো যে গ্রামে এটা বসাইতে হবে। এবং সে একটা কথা বলছে যে এইখানে ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটির বাইরেও ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ নামে আরেকটা ইকুয়েশন আছে। তুমি কি জানো না কিউ ইকুয়াল টু আইটি? দ্যাটস ইট। তো যদি কোনো একটা ম্যাথে আমি তোমাকে বলি যে 2 মিনিট ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলাম, কিন্তু আমি ওখানে ডিরেক্টলি তোমাকে বলেই দিছি যে আমার 1200 কুলম্ব চার্জ আমি প্রবাহিত করছি, তো তোমার আসলে আইটি দিয়ে গুণ করারই দরকার নেই, ডিরেক্ট কুলম্ব বসাই দিতেই পারো, কারণ কিউ এর এককটা কিন্তু কুলম্ব এককে হবে। ওকে, আরেকটা জিনিস যেটা জানবা সেটা হলো যে ধরো কোনো একটা আয়ন আছে, ধরো কপার সালফেট, এবং এটার মধ্যে তুমি তড়িৎ বিশ্লেষণ করতেছো। তুমি যদি চাও যে 1 মোল কপার, 1 গ্রাম না, 1 মোল, 1 মোল কপার কতটুকু হবে বলো তো? কপারের ওজন কত? 63.5। সো 63.5 গ্রাম কপার যদি আমি ক্যাথোডে জমা করতে চাই, তাহলে আমাকে কত ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে? কপার এসোফর সিইউ 2+ না, এখানে আমাদের আধান কত? 2+। তো মনে রাখবা আয়নের আধান যত আমাকে তত ফ্যারাড বিদ্যুৎ দিতে হবে, সো এখানে 2 ফ্যারাড বিদ্যুৎ দিতে হবে, এটা এখানে বলা আছে, ঠিক আছে। ওকে, এইবার আমরা যে জিনিসটা জানবো সেটা হলো আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যে বললাম না যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ওই ধ্রুবকটা জেড ইকুয়ালস টু কি এ ডিভাইডেড বাই এন এফ। এখন এ দাও এম দাও, হিসাব তো সেম, পারমাণবিক ভর ডিভাইডেড বাই ওর আধান ইনটু ফ্যারাডের ধ্রুবক। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি যে আমাদের ম্যাথে, এখন চলে আসি এই ম্যাথগুলোতে। এই ম্যাথটাই খুবই ক্রিটিক্যাল একটা টাইপের ম্যাথ এবং এগুলো কিন্তু বারবার আসতেছে। এখন প্রশ্ন হইলো যে ঢাবিতে 18-19 সালে আসছে এই কোশ্চেনটা, তো এই ম্যাথটা আমরা করি তাহলে আমরা বাকি ম্যাথ বুঝবো। প্রথম ম্যাথটা কি বলছে? 1 মোল MgCl2 দ্রবণ থেকে 1 মোল Mg সঞ্চিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বা কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? Mg2+, তাহলে কি 2 ফ্যারাডে, উত্তর শেষ। কিন্তু এইখানে বলছে যে CuSF এর জলীয় দ্রবণে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ব্যাপী চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে? এই ম্যাথটাতে আমরা W=ZIT সূত্রতে চলে আসি। ZIT, W হলো M ডিভাইডেড বাই NF ইন্টু I ইন্টু T। এ পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এম এর মান লিখি। কি বলছে এটা? কপার সালফেট, কপারের ভর কত? 63.5 ডিভাইডেড বাই কপারের আয়ন এখানে কত? 2 ইন্টু 96,500 ইন্টু আয়ের মান কত? তড়িৎ প্রবাহিত হয়েছে 0.5 ইন্টু টাইম হলো 10 মিনিট, এটাকে যদি আমি সেকেন্ডে নিই তাহলে উত্তর হলো 60। তো এইবার হলো আমাদের চ্যালেঞ্জিং পার্টটা, যে এই পুরা ক্যালকুলেশনটা আমাকে উইদাউট ক্যালকুলেটর মুখে মুখে করতে হবে। তো আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? আমরা যদি একটু অপশনগুলোর দিকে তাকাই তাহলে তুমি একটু দেখতে পাবে যে অপশনগুলো প্রায় কাছাকাছি। এখানে আসলে আমরা ডিরেক্ট অপশন দেখে মারা দিতে পারতেছি না, অর্থাৎ আমাকে লিজিটলি ওই কাছাকাছি ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন বা ZIT ম্যাথ করার জন্য আমি যে জিনিসটা করতাম সেটা হলো 1/96,500 মানটা মুখস্থ রাখতাম, 1.036 ইন্টু 10⁻⁻5। এখন আমার ক্যালকুলেশন অনেক ইজি হয়ে আসবে। কেমনে হবে এবার আমরা একটু দেখি। এবার হলো 63.5 ইন্টু 1/2 ইন্টু এখানে আছে 0.5, এটাকে আমি আবার 1/2 লিখি, ইন্টু 1.036 ইন্টু 10⁻⁻5 ইন্টু 600। এখন দেখো এবার আমি ক্যালকুলেশনটা করতে পারবো কেমনে? এই যে 0.5কে আমি কি লিখছি? হাফ। এখন আমি যদি কাটাকাটি করতে চাই, আমি একটু অন্য কালি নেই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ছোট করে নেই। এই 2 এই 600কে কাটে কত করে? 300, তাই না? আবার এই 2 এই 300কে কাটে কত করে? 150। তার মানে আমার এখন উপরে আছে 63.5 ইন্টু 1.036 ইন্টু 10⁻⁻5 ইন্টু 150। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? তার মানে আমাকে এখন যে কাজটা করতে হবে 63.5 আর 150 গুণ দিলেই হয়ে যায়, কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট আমি পাবো। কেমনে পাবো দেখো তো? 1.036 এটাকে আমি কাইন্ড অফ 1ই ধরতে পারি, তার মানে আমার 10⁻⁻5 থাকলো ওখানে, আর 150 আর 63.5 আমাকে গুণ করতে হবে। এখন 150 আর 63.5 এর ক্যালকুলেশনটাকে আমি কিভাবে
আরেকটু ইজি করতে পারি। একটু তোমরা যদি চিন্তা করো, একটু চিন্তা করো তো কী করা যাইতে পারে 150 আর 63.5টাকে ধরে নাও, আমরা ধরে নিলাম যে এটাকে আমরা 64 ধরলাম, ঠিক আছে। 64 আর 150 আমি গুণ করব, তাহলে 150, এখানে হলো 64, 4 শূন্য 0, 5 4 20 শূন্য, 4 1 4, 2 6, আর একটা নিয়মের 0, 6 0 0, 5 6 30 0, 6 1 6 হলো 9। তার মানে এখানে হয়ে আসে আমাদের 0 0 6 9। তার মানে আমি যদি 64 ধরে নেই, 150 দিয়ে গুণ করি, তাহলে আমার উত্তরটা হলো 9 6 1 2 ইন্টু 10 ইনভার্স মাইনাস 5, ঠিক আছে। এখন দেখো আমি কিন্তু 63.5 ধরি নাই, আমি ধরছি 64, তার মানে আমার অ্যান্সারটা এর থেকে একটু কম আসতে পারে। ওকে, তো 10 ইনভার্স যদি -5 ধরি, 1 2 3 4 5, অর্থাৎ 0.09600, তাই না? এত গ্রাম জমা হবে। এই তো, একটু উত্তরের দিকে তাকায় দেখো তো, 0.09600, এই গ্রাম, এটার কাছাকাছি অ্যাপ্রক্সিমেট উত্তর কোনটা ভাই? একমাত্র এই নাম্বার অপশনটা, 0.0987। উত্তর মিলছে? মিলছে। তো এই জিনিসটা জাস্ট যদি মাথায় রাখো যে দেখো আমি কিভাবে অ্যাপ্রোচ করলাম। 1.036 থাকলে আমি ধরলাম 1, যেমন পাইয়ের মান যদি ধরো তোমার থাকে 3.1416, তুমি ক্যালকুলেশনের সুবিধার্থে 3 ধরতে পারো। তো এই টাইপের ম্যাথগুলো এইভাবেই করতে হবে। এখন আমি এখানে, তুমি যেহেতু নতুন, তোমার আমি পুরো স্টেপ বাই স্টেপ গুণ করে দেখালাম, এই গুণটা তোমাকে আরও দ্রুত করে ফেলতে হবে, র্যাপিড। যে 9600 আসছে, সাথে আমার গুণ আছে 10 ইনভার্স -5, তাহলে আমার উত্তরের কাছাকাছি কোনটা আছে এইটা, ঠিক আছে। এইভাবেই কিন্তু ম্যাথগুলো আমাকে করতে হবে। আচ্ছা, এরপরে পরবর্তী ম্যাথে যদি আমরা চলে যাই, উদাহরণস্বরূপ, আচ্ছা এখানে আমাদের কি বলছে যে 30 সেকেন্ড সময়ের জন্য 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ বিশেষ পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত চার্জ কত? কিউ ইজ ইকুয়ালস টু আইটি, এটা আমরা জানি 150 কুলম্ব। AgNO3 এর দ্রবণে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 মিনিট ধরে চালনা করলে কি পরিমাণ Ag ধাতু জমা হবে? এইখানে তোমাকে আবার দেখো কিছু কমন ধাতুর ভর মনে রাখতে হবে, যেমন কপার, ফেরাস, সিলভার, জিঙ্ক, অরাম, এই কয়েকটা ধাতুর অ্যাটলিস্ট তোমরা ভরগুলা মুখস্থ রাখিও। তারপর ধরো ম্যাগনেসিয়াম, অর্থাৎ খুব কমন যেগুলো, এগুলোর ভরগুলো যাতে মুখস্থ থাকে। এখানে দেখো ঢাবিতে আবার 17-18তে আসছে, 108 কিন্তু দেওয়া নাই। তো এইখানে আসলে তারা ক্যালকুলেশন চাইনি, যে সূত্রটা চাইছে, যেটা বসাই দিলে হয়ে যায়। বাট তোমরা যারা যারা আমার একটু আগের ক্যালকুলেশনটা দেখলা, তোমরা যাতে এই ক্যালকুলেশনটা করে কমেন্টে একটু জানাও তো যে উত্তরটা কত আসে, অ্যাপ্রক্সিমেট কত আসে। ওকে, ক্যালকুলেটার ইউজ করবা না। আচ্ছা, এর পরবর্তী ম্যাথে কি বলছে যে জিঙ্ক ক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে 30 মিনিট ধরে বিদ্যুৎ প্রবাহিত করলে কি পরিমাণ জিঙ্ক জমা হবে। তারপর তাহলে আমরা এই ম্যাথটা করি। এই ম্যাথটা কীভাবে করবো আমরা? ধরো এটা তো আমরা সেম অ্যাপ্রোচ নেই। জিঙ্কের ভরেরা দিয়ে দিছি 65.4 ডিভাইডেড বাই জিঙ্ক ক্লোরাইড হলো 2, তাহলে 2 ইন্টু 96,500 ইন্টু আয়ের মান কত দিছে 2.25 ইন্টু JUA 18-19। আমি কিন্তু এই 18-19-এর পরীক্ষার্থী, সো নস্টালজিক হয়ে গেলাম। আমি কিন্তু জাবিতে 10ম হয়েছিলাম। আচ্ছা, তো এখন দেখি ম্যাথটা পারি কিনা, না পারলে কিছু করার নাই। 2.25 ইন্টু 30 ইন্টু আমরা ধরে দিলাম 60। তো এই ম্যাথটাকে এখন আমরা ইজি করার চেষ্টা করব। প্রথমে আমরা 96,500কে কী লিখবো? 1.036 ইন্টু 10 ইনভার্স -5 ইন্টু 65.4 ইন্টু 2.25। এখন আমি যদি এই 2 দিয়ে এই 60কে কাটি, তাহলে কত হবে? 30। তাহলে 30-30 হয়ে গেল 900। আমার নিচে আর কোনো মান নাই। এখন আমাকে এই টোটাল গুণটা করতে হবে। 1.036কে আমি আবার ধরলাম 1 ইন্টু 10 ইনভার্স -5 ইন্টু 65.4, এখানে আছে 2.25, আর এখানে আছে 900। এই জায়গায় এখন একটা কাজ করা যাইতে পারে। একটু যদি উত্তরগুলোর দিকে আমরা তাকাই, উত্তরগুলো কিন্তু যথেষ্ট ডিফারেন্সে দেয়। একটা দেওয়া 13, একটা হলো 2, একটা হলো 1, একটা হলো 4। তার মানে আমার উত্তর যথেষ্ট বড় বড় ডিফারেন্সে দেওয়া। তো এখন যদি আমি কোনো কারণে ধরো আমাদের এই 900কে আমি যদি 100 বাড়ায়, যদি ধরি 1000, তাহলে একটু দেখো তো কী হয়। 1000 ইন্টু 2.25 ইন্টু 65.4কে আমি ধরলাম 65। তাহলে 1000 ইন্টু 2.25 কত খরচ হয়? 2250 ইন্টু ধরো আমাদের 65। আমাদের সাথে কত গুণ আছে? অলওয়েজ 10 ইনভার্স -5 কিন্তু গুণ আছে, অর্থাৎ আমাকে 2250 আর 65-র গুণটা করতে হবে। তো ধরো আমরা এবার দেখি 225 ইন্টু 65 যদি আমি গুণ করি, তাহলে কত আসে? 5 5 25-এর 5, 5 দুগুণে 10 দিয়ে 12, 5 দুগুণে 10,
হয়ে গেল 11, নিয়মের 0, 5 6 30 0, 6 2 12 2, 6 2 12 1 13। দেখো তো এখানে কত আসে, 5 2 3 4 1 ইন্টু এটা পরে একটা 0 আছে ইন্টু 10 ইনভার্স -5। 10 ইনভার্স -5 মানে কি, 1 2 3 4 5। উত্তর কত হলো, 1.4 গ্রাম অ্যাপ্রক্সিমেট 1.4 গ্রাম। এইখানকার মধ্যে তাকায় দেখো তো যে কোন উত্তরটা 1.4 এর কাছাকাছি, 1.37, এটাই উত্তর। প্রসেসটা দেখছো যে কোন কোন জায়গায় আমাকে অ্যাপ্রক্স করতে হয়েছে। এই যে অ্যাপ্রক্স, প্রথম অ্যাপ্রক্স হলো 1 ধরা, দ্বিতীয় অ্যাপ্রক্স সেটা হলো 900-কে 1000 ধরা, তৃতীয় অ্যাপ্রক্স সেটা হলো আমার 65.4-কে 65 ধরা। ধরে দেখো আমার কাছাকাছি উত্তর আসছে, এবং আমি এত শিওরলি কেমনে করতে পারলাম, কারণ প্রত্যেকটা অপশন অনেক দূরে দূরে। আমার উত্তর আসছে 1.4, কোনো দিনই আমার উত্তর 13 যাবে না, কোনো দিনই আমার উত্তর 4.11 যাবে না। 4 গুণ আমি ভুল তো করি নাই, কোনো জায়গায় আমি 12 কি 4 গুণ ধরছিলাম না। তো এই সিস্টেমটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেম ওয়েতে আমরা ফেরাস সালফেটের ম্যাথটাও করতে পারবো, এটার উত্তর চলে আসবে সি। জাস্ট এই সেম প্রসেসে আমাদেরকে ম্যাথগুলো নিয়ে আগাইতে হবে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী পার্টে চলে যাই, 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। তো এইখানে আমরা একটু বুঝি তো, অ্যালুমিনিয়ামের 1 মোল সঞ্চিত করতে কতটুকু লাগে, 3 ফ্যারাড। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম হলো 27 গ্রাম, 27 গ্রামের জন্য লাগে 3 ফ্যারাড। তাহলে 18 গ্রামের জন্য কতটুকু লাগবে, জাস্ট ঐকিক নিয়মে ম্যাথ করলে উত্তর চলে আসবে 2 ফ্যারাড। এরপরে NaCl এর সাথে H2O যোগ করলে কোনটি ঘটে, এটা একটা খুব সিগনিফিক্যান্ট কোশ্চেন। 20-21 সালে আসছিল ঢাবিতে, 20-21 সালে ঢাবিতে আসছিল। এই কোশ্চেনটা দিকে তাকাই যে কি বলছে, সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করছি, কখনোই সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl উৎপন্ন হবে না, 1। 2 নাম্বার, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, এটা প্রবাবল একটা অ্যান্সার হইতে পারে, কিন্তু কেন না, কাজ এদের অবস্থাটা ব্র্যাকেটে দেওয়া না, এরা কি অবস্থায় আমি তো জানি না, গ্যাসীয় হইতে পারে, সলিড হইতে পারে, আই ডোন্ট নো, এটা উল্লেখ নাই। সো এটাও কাটা, কখনো সবল ক্ষার সবল অ্যাসিড একসাথে হবে না, কখনো আয়নের অবস্থা উল্লেখ নাই, এটাও বাদ। এখন দেখো, সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি পানির সাথে যুক্ত করি, একটা পানির দ্রবণ, হ্যাঁ, একটা লবণের দ্রবণ, ওখানে যদি আমাদের হাইড্রোক্সাইড আয়ন কোথা থেকে চলে আসে, তাহলে কি এটা ক্ষারীয় দ্রবণ হয়ে গেল না? তো যখন তুমি লবণ পানিতে গুলাও, এটাকে আদৌ ক্ষারীয় হয়, তার মানে এইটাও আমার অপশন না। তাহলে আমার কি থাকলো, যে এর যেহেতু এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আমরা একদম শুরুর দিকে পড়ছিলাম NaCl, তাহলে এটা হলো সম্পূর্ণরূপে 100% আয়নিত হবে, অর্থাৎ Na+ আর Cl- আয়নিত হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে নিচের কোনটি শক্তিশালী বিজারক, এটার জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হলো বিজারণ ক্রম, যেটা আমরা একটু পরে আমরা ছকটা শিখবো, কে না কে ম্যাগাইভার এলো, ওই সেই ছক। তো ওই ছকে যে উপরের দিকে থাকবে সে হলো বেশি তীব্র বিজারক। এইখানকার মধ্যে যা আমরা দেখতে পাচ্ছি যে খুব বেসিক কমন সেন্স, পটাশিয়াম অবশ্য অনেক তীব্র বিজারক, পটাশিয়াম যেহেতু সোডিয়ামের চেয়ে বেশি, এগুলো আসলে সব মিথ্যার ধাতু, হ্যাঁ। তো ওই মানে পর্যায় সারণীর দিকে তাকাইলেও পারা যায়, বাট যেহেতু এটা আমাদের মানে তড়িৎ রসায়ন চ্যাপ্টারে, তো আমরা আসলে এটার ব্যাখ্যা এখন দিব না, আমরা ওই ছকটা মুখস্থ করে আসছি, এটার ব্যাখ্যাতে আসবো। ওকে, আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে পাতলা সালফিউরিক অ্যাসিডের ইলেকট্রো বিশ্লেষণে অ্যানোডে প্রাপ্ত উপাদানটা কি। আমরা কিন্তু খুব ভালো মতোই একটু আগে ছকটা মুখস্থ করে আসছিলাম, ওখানে ছিল অক্সিজেন। এরপরে শুষ্ক কোষের অ্যানোড কি দ্বারা গঠিত হয়, অ্যানোড কি দ্বারা গঠিত হয়, আমি বেসিক্যালি মনে রাখতাম অলওয়েজ অ্যানোড তৈরি হয় কি, জিঙ্ক দিয়ে। তো শুষ্ক কোষের যে জিঙ্কের ব্যাপারটা আছে, অর্থাৎ শুষ্ক কোষ মানে কি, ব্যাটারি। সো ওটা নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আমি বলছিলাম যে এখান থেকে কোশ্চেন আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি ছিল, সোডিয়াম ক্লোরাইড গলিত। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কেন দিচ্ছে আমি জানি না, সোডিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্যের সিরিয়ালে ছিল, তা আসলে সোডিয়াম ক্লোরাইডই দাঁড়িয়ে দিয়ে আসবো। সেই সাথে তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে ছিল। তো এটা আসলে কাইন্ড অফ দুইটার মধ্যে কম্প্যারিজন করলে গলিত অবস্থার চেয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা বেশি, বাট আমার মতে যদি কেউ এটাও দাগাই দিয়ে আসে, খুব একটা ভুল হওয়ার সম্ভাবনা নেই, এটা আসলে একটা কনফিউজিং কোশ্চেন। এরপর নিচের কোন তড়িৎ ধাতুটি তড়িৎ সুপরিবাহী নয়, অবশ্যই বেসিক কমন সেন্স ইউজ করো, গ্রাফাইট তড়িৎ সুপরিবাহী নয়, কাজ বাকি সব কটা ধাতু, আর কার্বনের এটা অধাতু, যদিও গ্রাফাইট পরিবহন করে বাট ধাতুর সমান না। NaCl এর জড়িত দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না, তো আমরা ওই যে ছকটা পড়ছি কোন দুইটা উৎপন্ন হয়, আমরা তো অলরেডি জানি যে আমাদের সোডিয়াম ধাতু উৎপন্ন হয় না। আচ্ছা, এরপরে আমরা লিখলাম যে কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডের চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হতে হয়। তো কপার সালফেটে কি 2 + আধান 2, তার মানে 1 মোল জমা হইতে লাগে 2 ফ্যারাড, তাহলে 1 ফ্যারাড দিলে আমি কত মোল পাবো, হাফ মোল, 0.5 মোল। লোহাকে মরিচার হাত থেকে রক্ষার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এটাকে বলা হয় গ্যালভানাইজিং
আচ্ছা, এরপরে কপার অ্যানোড ব্যবহার করলে কপার সালফেটের জড়িত দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে যে বিক্রিয়া ঘটে, তো কপার এবং সোডিয়াম ক্লোরাইড, তারপরে পানি, এই তিনটা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াগুলো খুব ভালো মতো পড়িও। এবং যার ওই ছকটা মুখস্থ আছে সে কিন্তু খুব ভালো মতো জানে যে অ্যানোডে কি উৎপন্ন হয়। তো এইটার দিকে একটু আমরা তাকাই দেখি, আমরা এই ম্যাথটার দিকে তাকাই যে আমাদের অ্যানোডে উৎপন্ন হওয়ার কথা ছিল অক্সিজেন গ্যাস, তাই না? এইখানকার মধ্যে কোন বিক্রিয়াটাতে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে? এই বিক্রিয়াটাতে। তাহলে এইটা উত্তর এটা। এই জন্য আমি বলছিলাম যে ছকটাকে উত্তর মতো মুখস্থ করো, কারণ ছক থেকে কতগুলো ম্যাথ আসছে, দেখছো? আচ্ছা, এরপরে তুমি চলে যাও পরবর্তী পার্টে। কোনটি তড়িৎ সুপরিবাহী নয়? কার্বন, বুঝাই যাচ্ছে। এটা হলো এই জারণ বিক্রিয়ায় কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়? একটু তাকায় দেখো তো, H2 + ½ H2O কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত, বিদ্যুৎ প্রয়োজন হয় বলছে। এখানে কত ফ্যারাড আধান আধান আদান প্রদান হয়েছে একটু চিন্তা করো তো। যেখানে অবশ্যই হাইড্রোজেন 2টা ইলেকট্রন ছাড়ছে, তাই না? অর্থাৎ 2 মোল পরিমাণ। তাহলে 2 × 96,500 কত? অবশ্যই 1,93,000। ঠিক আছে? আচ্ছা, এরপর নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? সবল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তুমি একটু কমন সেন্স ইউজ করো। আমরা এই তিনটা লিস্টের মধ্যে পাইছিলাম, তাহলে KOH হবে। এরপরে 1 ফ্যারাড বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? বেসিক কমন সেন্স, যার আধান কম হবে সে বেশি সঞ্চিত হবে। তাহলে এটা Al3+, Ca2+, পটাশিয়াম প্লাস জিঙ্ক 2+, তাহলে পটাশিয়াম, তাই না? জিঙ্ক লোহার মরিচার ক্ষেত্রে কোনটি সঠিক? সংকেত এটা কোনোটি নয়। অ্যানোডিক জারণ বিক্রিয়ায় সৃষ্ট উভয়। আমার উত্তর হলো যে হ্যাঁ, দুইটাই সঠিক। কাজ লোহার মরিচা মানে কি? ক্ষয় হওয়া। মনে রাখবা পৃথিবীর যে কোনো ক্ষয়, যে কোনো পোড়া, এগুলো হলো জারণ বিক্রিয়া বা জ্বলে যাওয়া। লোহা এইভাবে মনে রাখবা, জ্বলে গেলে কি, পুড়ে গেলে কি ক্ষয় হয়। তো অ্যানোডিক জারণ বিক্রিয়া হবে, অ্যানোডে জারণ বিক্রিয়া হয়। এবং সংকেত হলো Fe2O3 3H2। এখন থেকে আমরা লোহার সংকেত মনে রাখবো যে Fe2O3 3H2। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা পরবর্তী পার্টে চলে যাই, তড়িৎ রাসায়নিক কোষ, রিচার্জেবল ব্যাটারি এবং ফুয়েল সেল, এগুলো হাইলি থিওরিটিক্যাল সাবজেক্ট। এখানে আসলে পড়ানোর বা বোঝানোর মতো কিছু নাই। যে ইকুয়েশনগুলো আছে, তোমরা যারা ঢাবি রিটেন দিবা বা ইঞ্জিনিয়ারিং রিটেন দিবা, এই ইকুয়েশনগুলো তোমাকে পড়তে হবে। আমি তোমাকে বলেছি কোন কোনগুলো পড়তে হবে। ওকে, প্রথমে তড়িৎ রাসায়নিক সারি, এইটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তড়িৎ কোষের প্রকারভেদ আছে। ওকে, একটা হলো প্রাইমারি কোষ, সেকেন্ডারি কোষ। তো আমাদেরকে ফার্স্ট অফ অল যে জিনিসটা মুখস্থ করতে হবে যে কোনগুলো প্রাইমারি কোষ। ওকে, প্রাইমারি কোষ আর সেকেন্ডারি কোষ। প্রাইমারি কোষ হলো গ্যালভানিক সেল, শুষ্ক কোষ। আর সেকেন্ডারি কোষ হলো লেড অ্যাসিড ব্যাটারি, নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ। প্রাইমারি আর সেকেন্ডারি কোষের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? মেইন ডিফারেন্সটা হলো এক জায়গায়, যে একটা একবার শক্তি দিয়ে শেষ, রিচার্জ করা যায় না। আর আরেকটা হলো রিচার্জ করা যায়। যেগুলাই রিচার্জেবল সেগুলাই সেকেন্ডারি। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী ক্লাসিফিকেশনে চলে যাই, মৌলের সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজ এখানে আছে, আয়নের সক্রিয়তা, অ্যানায়নের সক্রিয়তা সিরিজ আছে। তো এই জিনিস দুইটা একটু ভালো মতো পড়ে নেবা, ধাতুর সক্রিয়তা সিরিজে কী কী। যদি আমরা একটু পরে ধাতুর ক্রমটা মুখস্থ করবো, ওটা করলে এই সক্রিয়তা সিরিজ এমনি মুখস্থ হয়ে যাবে, কিন্তু অ্যাটলিস্ট অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা বেশি মনে রাখিও। NO3 নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড। অর্থাৎ হাইড্রোক্সাইড সবার লাস্টে, নাইট্রেট সবার শুরুতে। এইটুকু জাস্ট মনে রাখিও, একটু পরে আমরা আরও ক্লিয়ার হব। আচ্ছা, এইবার চলে আসলো আমাদের এই চ্যাপ্টারের VVI টপিক। VVI এটা একদম অন্ধ হাফেজের মতো মুখস্থ করতে হবে। সেটা হলো যে কে না কে ম্যাগাইভার এলো, যেন ফিরে শোনা পাবে, হাই কুলাঙ্গার হাজিয়াজ পিটাবে আমায়। এখন কথা হলো এটা আমাদের সাজেস্টেড ছক, এটা হাজারি স্যারের বইতেই দেওয়া আছে। কিন্তু তুমি যদি অন্যভাবে মনে রাখতে পারো, আমার সাজেশন হলো যে নতুন নিজস্ব ছন্দ তৈরি করো। নিজস্ব ছন্দ যদি তৈরি করো, তাহলে তুমি আরও ভালো মতো মনে রাখতে পারবা। অলওয়েজ এমন না যে তোমার ছন্দ লাগবে, তোমার যদি এমনি মনে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আর ছন্দ যদি মানাও, নিজেরটা বানালে ভালো। আর যদি নিজেরটা না পারো, আমাদের এই ছন্দটা লিখে নিতে পারো, লিখে নেওয়ার পরে ওটা মুখস্থ করবা। ওকে, আচ্ছা, এই ছন্দটাতে একটু সমস্যা আছে, এখানে কিছু ধাতু তারা বাদ দিছে। তো আমার মতে এই পুরা ছকটাকে নিয়ে একটা নতুন ছন্দ নিজেরা বানাইতে পারো, চাইলে কমেন্টে একটা সুন্দর ছন্দ সাজেস্ট করতে পারো। ওকে, আচ্ছা, এবার চলে আসি যে এইখানে এই ছকটাতে বেশ কিছু নোটিসেবল ব্যাপার আছে। তারা বলতেছে যে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত এরা কি বলছে, যে পানিতে যখন আমি বিক্রিয়া দিব, এরা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এইটুকু জানবা। এরপরে আরেকটা জিনিস জানবা, সেটা হলো যে তারা এটাও বলতেছে যে এই লিথিয়াম থেকে আবার টোটাল আয়রন পর্যন্ত বা ক্যাডমিয়াম পর্যন্ত এরা স্টিম থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তারা কি বলতেছে, যে টোটাল লিথিয়াম থেকে একদম লেড পর্যন্ত তারা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এটাও জানবা। এরপরে
এই যে এইগুলা আছে এগুলো হলো ধরো এগুলোকে নোবেল ধাতু বলা হয় বা আহ, সম্ভবত কি জানি আমি ভুলে গেলাম, এটার আলাদা একটা নাম আছে। বাট এরা হলো কপার, মার্কিউরি, সিলভার এবং সোনা। এরা উপরের কোনো উৎস থেকে হাইড্রোজেন অপসারণ করতে পারে না। এইটা কেন তোমার এখন জানতে হবে, কারণ কিছুক্ষণ পরে যে কোশ্চেনগুলো পাবা এখানে তোমাকে তখন কোশ্চেন করবে যে নিচের কোনটি পানি থেকে প্রতিস্থাপন করতে পারবে, নিচের কোনটি স্টিম থেকে করতে পারবে, নিচের কোনটি আমাদের হলো কোনো থান থেকেই পারবে না। তো এই জন্য আমাদের জাস্ট সিরিয়ালটা মনে না রাখে এই যে পিক পয়েন্টগুলো, এই যে ক্যাডমিয়াম পয়েন্ট, লেড পয়েন্ট, তারপরে সোডিয়াম পয়েন্ট, এই তিনটা পয়েন্ট যাতে আমাদের মাথায় থাকে। এবং এই পয়েন্টের ব্রেকের আগে কি এখানে হাইড্রোজেন আছে কোনো এক জায়গায় সুন্দর মতো হাইড্রোজেন বয়ে আছে কিন্তু। তো এই পয়েন্টগুলো মনে রাখবে যে যেই পয়েন্টে আসে আমাদের সীমাগুলো শেষ হচ্ছে, এবং টোটালটা ছক দিয়ে মুখস্থ করবা। ছন্দ আমরা লিখতেছি না, কারণ আমার ছন্দের চেয়ে তোমার বানানো ছন্দ হলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার চলে আসে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো আমাদের কোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা। তো ই সেল নামে একটা জিনিস আছে, ই সেল। ই সেল কিছুই না, যে একটা তড়িৎ রাসায়নিক কোষে তো আমরা জানি যে একটা অ্যানোড থাকে আর একটা ক্যাথোড থাকে, তাই না? তো এই অ্যানোড আর ক্যাথোডের কিন্তু আলটিমেটলি দুইটা কানেকশন করি, এখানে তড়িৎ বিশ্লেষণ দিয়ে আমি বিক্রিয়া করি আর কি নর্মালি। ওকে, তো যখন এই বিক্রিয়াটা হয় তখন আমরা যেটা আমি যেই ইকুয়েশনটা ইউজ করতে পছন্দ করি, ক্যাথোডের বিজারণ বিভব বা ক্যাথোড রেড প্লাস অ্যানোডের জারণ বিভব অ্যানোড অক্স, এই দুইটা জিনিস আমাদেরকে যোগ দিতে হয়। তো যদি কোনো কারণে ই সেলের মান লেস দেন 0 হয় বা ঋণাত্মক হয়, তাহলে এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত না, মানে বিক্রিয়াটা হবে না, বা পাত্র ক্ষয় হবে না। পাত্র ক্ষয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে তুমি যেই পাত্রের মধ্যে রাখবা সে অ্যানোড না ক্যাথোড, এটা একটু জাস্ট আমাকে চিন্তা করে তোমরা, এটা হলো আমি সবসময় সব কিছু বলে দিচ্ছি না কেন, যাতে তুমি আমার ক্লাসের সাথে ঘাটো। অনলাইন ক্লাস যতভাবে ইন্টারাক্টিভ করা যায়, নর্মাল ক্লাসে যেমন কোশ্চেন করতো না যে ক্লাসে যায় আচ্ছা তুমি বলো তো, এটা ঠিক আমি তোমার কাছে কোশ্চেন যে আমাকে একটু বলো তো যে যখন আমি পাত্রে রাখতে চাচ্ছিলাম যে এই পাত্রে এই দ্রবণটা রাখা যাবে কিনা, এখানে পাত্র অ্যানোড না পাত্র ক্যাথোড, জাস্ট যদি তুমি এইটুকু জানো যে পাত্র অ্যানোড না পাত্র ক্যাথোড, তাহলে তখন তুমি এই ইকুয়েশনে মান বসাই দিবা। যদি লেস দেন 0 হয় তাহলে পাত্রে ক্ষয় হবে না, পাত্রে রাখা যাবে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে অবশ্যই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত এবং আমাদের পাত্রে রাখা যাবে না। এবং আরেকটা পয়েন্ট, যে যদি কোনো কারণে আমাদের 0 হয়ে যায় তাহলে কি বলতে হবে, কোষটা নিষ্ক্রিয় এবং কোষটা কমপ্লিটলি ডেড, এটুকু বা সাম্য অবস্থায় রয়েছে, এরকম একটা কথা। বাট যদিও 0 কখনো আসি না আমাদের ক্যালকুলেশনে। আচ্ছা, এইবার আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে আমাদের কপার এবং জিঙ্ককে যদি আমরা যুক্ত করি তাহলে কোষ বিক্রিয়াটা লেখো। এই বিক্রিয়াটা খুব ভালো মতো মুখস্থ করবা, গ্যালভানিক সেলের বিক্রিয়া। এখানে হলো কোষের যে সংকেত লেখার বিষয়টা, যে এখানে আসলে কিছুই করা নেই, কোষের সংকেত লেখাটা আমি খুব ইজিলি মনে রাখতাম। যদি ধরো জিঙ্ক মানে ধাতু থেকে ধাতুর আয়নে যাচ্ছি, এটা কি বিক্রিয়া বলতো, ইলেকট্রন আমি ছাড়তেছি, এটা কি জারণ বিক্রিয়া। এইটার যেই ভোল্টেজটা থাকবে সেটা কি ভোল্টেজ, অক্সিডেশন ভোল্টেজ, মানে ই অ্যানোডের যে অক্স লিখতাম ই অক্স, তাই না, ই অক্স। ওকে, আচ্ছা, এখন ধরো কোনো কারণে আমি এইভাবে লিখছি CO2 প্লাস সিও, ইলেকট্রন নিচে, এটা কি বিজারণ বিক্রিয়া, এবং এটা হলো ই রেড। ওকে, এইভাবে মনে রাখবে। এখন ধরো তুমি যদি এই পাশে ওপাশ করো তাহলে কি চিহ্ন চেঞ্জ হবে, ওইটা এই পাশে ওপাশ করো তাহলে চিহ্ন চেঞ্জ হবে। ধরো এটা যদি ছিল 1, তাহলে যদি আমি বলি যে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হয়েছে, তাহলে এটা হয়ে যাবে -1, এইটুকু বেসিক। এবং এই গ্যালভানিক সেলের বিক্রিয়াটা খুব ভালো মতো মুখস্থ রাখবা, এটা আসে। তো প্রথমে কি করতে হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, অ্যানোড যে অক্সিডাইজড হয়েছে, মাঝখানে দুইটা টান দিয়ে আমি সল্ট ব্রিজ দেখাইছি যে না মাঝখানে সল্ট ব্রিজ আছে, এদের একটা সল্ট ব্রিজের উপাদান কী কী এটা খুব ভালো মতো জানবা, যে সল্ট ব্রিজে কোন কোন লবণ ইউজ করা হয়, যেমন পটাশিয়াম ক্লোরাইড একটা লবণ, আরও কিছু লবণ আমাদের হাজির স্যারের বইতে দেওয়া আছে, সেটা একটু মুখস্থ করিও। ওকে, আচ্ছা, এবার চলে আসি যে আমাদের এই বিক্রিয়াটা পড়তে হবে। এবার গ্যালভানিক কোষের মূলনীতি ব্যাখ্যা করো। আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলতেছি এবং লেকচার স্লাইড তোমাদের কাছে আছে, তোমরা লেকচার স্লাইডগুলো থেকে এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবা। গ্যালভানিক কোষের মূলনীতি কি, ড্যানিয়েল সেলে জিঙ্ক বিজারক হিসেবে কাজ করে কেন, এগুলো যখন এমসিকিউ ছিল তখন আমরা পড়তে বলতাম না, বাট এই বছর যেহেতু রিটেন আছে ঢাবিতে, অ্যাটলিস্ট যারা ঢাবিতে দিবা তোমরা এই কোশ্চেন আনসারগুলো পড়বা। ওকে, এবার চলে আসে আমাদের ক্যালোমেল তরিদ্দার, এইটা আমি পড়াইতে অনেক ইচ্ছুক
এবং ক্যালোমেল তড়িৎদ্বার কি এটা আমাকে জানতে হবে। ক্যালোমেল তড়িৎদ্বার যখনই ওয়ার্ডটা আসবে এটা কিন্তু একটা কাইন্ড অফ আদর্শ বা স্ট্যান্ডার্ড তড়িৎদ্বার, প্লাটিনাম তড়িৎদ্বারের মতো, অর্থাৎ এটাকে আমরা রেফারেন্স তড়িৎদ্বার হিসাবে ইউজ করি। তো ক্যালোমেল তড়িৎদ্বারের গঠনটা কিছুই না আসলে, আলটিমেটলি আমাদেরকে একটা পারদ থাকবে, Hg থাকবে, এটার সাথে ওর একটা অক্সাইড এবং ওর একটা ক্লোরাইডের পেস্ট থাকবে। বেসিক্যালি পারদের সংস্পর্শে পারদের একটা ক্লোরাইডের মিক্সচার থাকবে, পারদের একটা তড়িৎদ্বার ইউজ হবে। তো বেসিক্যালি কি হয়েছে যে এটা হলো গৌণ নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ইউজ করা হয়, প্রাইমারি নির্দেশককে প্লাটিনাম। আচ্ছা, এবার প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বারের পাশে একটি করে নলসহ চলনালে কিছু পরিমাণ পারদ নিয়ে তার উপরে কিছু কঠিন মার্কিউরাস ক্লোরাইড দেওয়া হয়, অর্থাৎ পারদ আর পারদের ক্লোরাইড থাকে ওখানে, এবং চওড়া কাচের নলটি পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ দ্বারা পূরণ করা হয়। অর্থাৎ আমি যদি মনে রাখতাম যে এখানে আমার একটা কপার তার থাকবে Cu তার, এইখানে আমার ধরো পারদ থাকলো, পারদ, এটা ধরো আশপাশ দিয়ে আমার Hg2Cl2 থাকলো, যেটাকে আমরা বলছি ক্যালোমেল, এটা কিন্তু HgCl2 না, Hg2Cl2 ক্যালোমেল থাকলো, এবং তার আশপাশ দিয়ে আমার ধরো KCl থাকলো, যেটা এই চিত্রতেই দেখানো আছে যে কপার তার আছে, KCl এর দ্রবণ আছে, পারদ আছে, আর পারদের ক্লোরাইড আছে, ঠিক আছে। এবং দুইটার মাঝখানে আমাদের একটা সল্ট ব্রিজ আছে। চিত্র না পারলেও অ্যাটলিস্ট কি আছে এনো এটা জানিও, ঠিক আছে। আচ্ছা, এরপরে অর্ধকোষের শ্রেণীবিভাগ। এইখানে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো কিছু শ্রেণীবিভাগ জানবা। ধাতু বায়ন, অর্থাৎ ওই যে জারণ বিজারণ দেখাচ্ছে। আরেকটা হলো ধাতু অ্যামালগাম, অ্যামালগাম যখনই কবে তখনই ধাতুর সাথে মার্কারি থাকবে। এরপরে ধাতু আর তার অদ্রবণীয় লবণ, ওই যে আমাদের ক্যালোমেল, যে HgCl2 কিন্তু আমাদের দ্রবণীয় হয় না, সেই যে দেখো ব্র্যাকেটে বা কমা দিয়ে ধাতুর সাথে কিন্তু তার অদ্রবণীয় লবণটা দেওয়া আছে, এবং ওই লবণের যেই অ্যানায়নটা ক্লোরাইড লবণের দ্রবণটা আশপাশে থাকবে। এরপর গ্যাস অর্ধকোষ, এটা হলো প্লাটিনাম তড়িৎদ্বার কে গ্যাস অর্ধকোষ বলা হয়। প্লাটিনাম তড়িৎদ্বার অনেক প্রকার হয়, একটা হলো হাইড্রোজেন, একটাতে ক্লোরিন আছে, একটাতে ব্রোমিন আছে, সেগুলো হাইড্রোজেন গ্যাস, এবং তার আশপাশে কোনো একটা অ্যাসিডিক দ্রবণ থাকবে যেখানে H+ আয়ন থাকবে। এরপরে জারণ বিজারণ অর্ধকোষ, এইটা খুব ক্রিটিক্যাল, কেন বলতো, প্লাটিনাম তড়িৎদ্বার হবে কিন্তু এখানে একই ধাতুর দুইটা অবস্থা থাকবে, একটাতে দেখো Fe2+, একটা হলো Fe3+, অর্থাৎ দুইটা ভিন্ন জারণ অবস্থা আছে, এই জন্য এটার নাম জারণ বিজারণ তড়িৎদ্বার। ওকে, আচ্ছা, এর পরবর্তী পার্টে আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো কোষ বিভব সংক্রান্ত আমাদের ম্যাথ। এখন এটা একদম গ্যারান্টিড যে কখনো নান্স সমীকরণ ভিত্তিক ম্যাথ আসবে না, অর্থাৎ E cell minus RT divided by NF into ln A to the power x B to the power y। কেন আসবে না? কাজ ক্যালকুলেটর ছাড়া করা যায় না, কিন্তু আমরা এই সূত্রটা কেন আমাদের আলোচনার মধ্যে রাখছি সেটা আমরা বলতেছি। যে ধরো x সংখ্যক A আয়ন এবং y সংখ্যক B আয়ন যদি থাকে, অ্যানোড এবং ক্যাথোড মিলায়, তাহলে A to the power x এর সাথে এর মোল সংখ্যা পাওয়ারে, B এর সাথে B এর মোল সংখ্যা পাওয়ারে। কিন্তু এইটা আমি বলছি যে অ্যাটলিস্ট জানে রাখো। এখানে কিন্তু আর এর মান হবে হলো 8.314, এখানে টি এর মান হবে কিন্তু ক্যালভিনে, এন এর মান হলো কতগুলা আয়ন এখানে বা কত মোল আধান এই পাশে পাশে হচ্ছে, সাধারণত চার্জ দেখে বলে দেওয়া যায়। ওকে, আর হলো এফ হলো আমাদের 96,500। যদি কোনো কারণে রিটেনে দিয়ে দেয়, রিটেনে ফাইনাল ক্যালকুলেশন না করতে পারলো, অ্যাটলিস্ট যাতে ধরো আমি তোমাকে দিলাম যে জিঙ্ক 2+ প্লাস কপার, এখানে হয়ে গেল জিঙ্ক প্লাস কপার 2+, ধরে নাও যদি এটা বিক্রিয়া ঠিক না। আমি বললাম যে এইটার ক্ষেত্রে তুমি ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে আমি বললাম যে এটার তুমি ইনট সেল বের করো, ইনট সেল দেওয়া আছে, ধরো আমি বললাম যে ইনট সেল হলো 0.8, তাহলে সেল বের করে তুমি বলো যে এটা স্বতঃস্ফূর্ত কিনা। তো তুমি কি করবা যে সেল ইজুকাস টু হলো ইনট সেল কত 0.8, তারপরে হলো মাইনাস আর হলো 8.314 ইন্টু টি হলো 25 প্লাস 273 ডিভাইড বাই এন হলো 2, দুইটা আধানের দিকে তাকালে বলে দেওয়া যাচ্ছে দুই মোল ইলেকট্রন আধান প্রদান হয়েছে। এরপর 96,500 ইন্টু লন, এইবার হলো এদের ঘনত্ব। সো আমি বলে দিলাম যে ধরো জিঙ্ক এইখানে জিঙ্ক আছে 0.1 মোলার, কপার আছে 0.1, যেহেতু দুইটারই আধান সেম, তো আমার এখানে আসলে খুব বেশি গুণ দিতে হচ্ছে না, তো আমি এখানে 0.1 টু দি পাওয়ার 1, 0.1 টু দি পাওয়ার 1, এটা আসলে টোটালি কাটাই চলে গেল। কাটা চলে গেলে কিন্তু এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব। তো এইভাবে ম্যাথগুলো আসতে পারে, কিন্তু জাস্ট এটা নাইস টু নো, জাস্ট জানে রাখবা, এখান থেকে আসলে আসার সম্ভাবনা বড়ই কম। এবার চলে আসে রিচার্জেবল ব্যাটারি এবং ফুয়েল সেল। একদম 1000% ইম্পর্টেন্ট হলো লিথিয়াম আয়ন ব্যাটারির বিক্রিয়া। এই ব্যাটারির বিক্রিয়াতে কি হয়েছে কেউ জানে না, জাস্ট যা লেখা আছে এই বিক্রিয়ার এইটা লিখে দিবা,
একদম কুত্তা মারা মুখস্থ দিবা, এখানে আসলে বুঝার কিছু নাই, এটা বুঝতে গেলে ফাটা যাবে, আমরাও আসলে বুঝি নাই আমাদের সময়। এটা একটা গেল। এর পরবর্তীতে যে বিক্রিয়াটা লাগবে সেটা হলো যে আমাদের লেড অ্যাসিড ব্যাটারি বিক্রিয়া। এটা ইজিলি বোঝা যায়, এটা আসলে বোঝানোর কোনো মানেও হয় না, কাজ এখানে ধরো অ্যানোড আর ক্যাথোডে চার্জিং ডিসচার্জিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে লেড সালফেট ভাঙে লেড অক্সাইড উৎপন্ন করবে চার্জিংয়ের সময়। আর চার্জিং মানে কি, চার্জ নিচ্ছি আমি। আর ডিসচার্জিংয়ের সময় অর্থাৎ আমি নিজে এবার চার্জ অন্যজন কাকে দিচ্ছি, অর্থাৎ একটাতে ব্যাটারি আমি চার্জারে কানেক্ট করছি, আরেকটাতে হলো ব্যাটারি দিয়ে এবার আমি লাইট জ্বালাচ্ছি, তো এটা হলো ডিসচার্জিংয়ের ক্ষেত্রে লেড আর লেড অক্সাইড ভাঙে যায় লেড সালফেট তৈরি করবে। ঠিক আছে, এইটুক যদি মনে রাখতে পারো বাকি ইলেকট্রন বিন্যাসটা মিলাই দিতে পারবা তুমি, বাকি কত মোল হাইড্রোজেন আর সালফেট আয়ন আছে এটা মিলাই দিতে পারো। বাট জাস্ট এটা মনে রাখবা যে মেইন হিসাব হলো লেড সালফেট, লেড আর লেড অক্সাইড, একটাতে লেড আর লেড অক্সাইড মিলে লেড সালফেট হয়, আর একটাতে লেড সালফেট ভাঙে, এই দুইটা হয়। ঠিক আছে, আচ্ছা। এরপর সঞ্চয়ী ব্যাটারি চার্জিতকরণের পূর্বে পানি কেন ব্যবহার করা হয়, এটাও জানবা। বেসিক্যালি যে জন্য ব্যবহার করে সেটা হলো যে আমরা যখন ব্যাটারি ইউজ করি ওখানে তো সালফিউরিক অ্যাসিড আছে না, তো এখানে তো মানে কারেন্ট উৎপন্ন হয়, তো কারেন্টের কারণে সালফিউরিক অ্যাসিড আমাদের কিন্তু অনেক সময় তড়িৎ বিশ্লেষিত হয় এবং হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস আকারে ভাঙে বের হয়ে যায়। তো দেখা যায় যে তখন একটা পর্যায়ে আয়নের ঘনত্বগুলো অনেক বেশি হয়ে যায়, যার কারণে আমাদের ব্যাটারি ঠিকমতো কাজ করতে পারে না। এই জন্য আমাদের এই H2SO4 মিশ্রিত পানি আমরা এখানে ইউজ করি, যাতে আমাদের অ্যাসিডের ঘনত্বটা আমরা ঠিক রাখতে পারি, এই যে অ্যাসিড কমে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এটা যাতে আমরা ঠিক রাখতে পারি। ওকে, আমরা শুধু পানি কখনো দিই না, আমরা সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানি দিই। ওকে, আচ্ছা। রিচার্জেবল ব্যাটারির পুনর্চার্জেবল। আচ্ছা, এরপরে ফুয়েল সেলের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। ফুয়েল সেলে কিছুই হয় না, হাইড্রোজেনকে জ্বালায় আমরা জ্বালানি তৈরি করি, বেসিক্যালি হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইজ টু পানি, এটাই হলো ফুয়েল সেলের মেইন বিক্রিয়া। ওকে, আচ্ছা। ফুয়েল সেলের প্রকারভেদটা পড়বা, মেইনলি যদি কিছু পড়তে হয় তাহলে হলো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, এটা পড়বা। বাকিগুলো তোমরা দেখে যাইতে পারো, এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না। ফুয়েল সেল কেন পরিবেশ বান্ধব, ঢাবিতে রিসেন্ট কয়েক কি আছে রিটেন কোশ্চেনে বেশ কিছু বালছাল কোশ্চেন আসতেছে, সো এই টাইপের জিনিসপাতি আসতে পারে, এটা তুমি চাইলে বানায় লিখতে পারো, যেখানে কোনো ক্ষতিকারক গ্যাস হচ্ছে না, এটার কর্মদক্ষতা অনেক বেশি, এখানে আমরা এমন কিছু জ্বালানি হিসাবে ইউজ করতেছি যেটা অনেক বেশি অ্যাবান্ডেন্ট, এরকম আর কি। এরপরে আমাদেরকে ই অ্যানোড অক্স ক্যাথোড রেটের যে বিক্রিয়াগুলো, এবার আমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমরা চলো শিখি। তো এইখানে ধরো তোমাকে আমি এইটুকু ম্যাথ দিচ্ছি, ঢাবি এই ইউনিটে 20-21 সালে ম্যাথটা আসছে, সেটা হলো যে এই তড়িৎ কোষ্ঠীর ইএমএফ নির্ণয় করো। এখন দেখো এখানে কিন্তু জাস্ট এদের বিভবগুলা দিয়ে দিছে, বিজারণ বিভব দিয়ে দিছে, দিয়ে এটাও উল্লেখ করে নেই কে অ্যানোড কে ক্যাথোড, এইবার আমাকে ডিসাইড করতে হবে, এইবার হলো আমাদের সেই টেস্টটা আমাদেরকে দিতে হবে। তো এখানে একটু তাকায় দেখো যে আমাদের যেই ক্রোমটা ছিল, ক্রোমের উপরের দিকে ছিল ফেরাস, নিচের দিকে ছিল কপার। মনে রাখবা ওই যেই ক্রোমটা বা ওই যে রেখাটা যে উপরে থাকবে, উপরের দিকে যত থাকবে তত হবা তুমি অ্যানোড, নিচের দিকে যত হবা তা তুমি ক্যাথোড। এটা একভাবে মনে রাখা যায়। তো এখানে আসলে ফেরাস ছিল উপরে, কপার ছিল নিচে, এই জন্য ফেরাস হলো অ্যানোড, কপার হলো ক্যাথোড, বাকিটা তুমি ইজিলি পারবা। এটাকে আরেকভাবে অ্যাপ্রোচ করা যায়, ধরো তুমি ছক ভুলে গেছো, এখন তুমি মান দেখে ডিসাইড করতে চাচ্ছ যে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে। একটু তাকায় দেখো যে দুইটাকে আমরা অলওয়েজ কিসে নিয়ে যাব, বিজারণ বিভবে নিয়ে যাবো। বিজারণ কেমনে বুঝলাম, যে 2+ ছিল এবার ধাতু হয়েছে, তার মানে কি ইলেকট্রন নিছে। একটার বিজারণ বিভব হলো -0.44, আরেকটার বিজারণ হলো শুধু 0.34, এটা হলো মাইনাস, তার মানে এর বিজারণ বিভব অনেক কম। মনে রাখবা যার বিজারণ বিভব যত কম সে তত অ্যানোড। ক্লিয়ার? যার বিজারণ বিভব যত কম সে তত অ্যানোড, এইটুক মাথায় রাখিও। তো এখানে বিজারণ বিভব কম কার? আয়রনের, কপারের হলো বেশি, তার মানে নিঃসন্দেহে আমাদের আয়রন হবে অ্যানোড, এটা হলো Fe, এবং ক্যাথোড হবে কে? কপার। এবার আমরা যেটা করব, অ্যানোড অক্স প্লাস ক্যাথোড রেড, অ্যানোডের অক্সিডেশন শক্তি প্লাস ক্যাথোডের রিডাকশন শক্তি দুটো যোগ দিব। অ্যানোডের অক্সিডেশন শক্তি একটু থেকে, অ্যানোডকে এ, তাই না? তো এর অক্সিডেশন কীভাবে হবে, উল্টাই দিব, তার মানে +0.44 হয়ে যাবে। এবং ক্যাথোডের আমরা রিডাকশন দিব, ক্যাথোডের রিডাকশন তো অলরেডি দেওয়া আছে, ক্যাথোডের বিজারণ দেওয়াই আছে আগে থেকে 0.34। তো এটার উত্তর কত হবে, 44 আর 74 যোগ করলে 0.78 ভোল্ট। এটাই ছিল আমাদের অ্যান্সার। এবং তখন আমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়াটা লিখে দিতে হবে। বেসিক্যালি সিম্পল একটা বিক্রিয়া হবে। কেমনে হবে আমি তোমাকে বলি। অ্যানোড অক্সিডেশন হচ্ছে, তাই না? তার মানে Fe ইলেকট্রন ছাড়বে দুইটা, হয়ে যাবে Fe2+, এবং আমাদের কপার আসছে দুইটা ইলেকট্রন নিয়ে হয়ে যাবে
ও আচ্ছা সরি, কপার 2+ থাকবে, কপার হয়ে যাবে এটা, এরকম একটা কিছু। ঠিক আছে, ক্লিয়ার? এই টাইপের বিক্রিয়া লিখতে পারো। এরপরে আমরা যদি পরবর্তী পার্টে চলে যাই, আমার মাঝে মধ্যে যদি ক্লাসে কোনো জায়গায় ভুল হয়ে যায় কাইন্ডলি জানাই দিবা। আমি আসলে মানুষ, ম্যাথ করতে করতে কোনো জায়গায় ভুল হতে পারে, সো কমেন্টে জানাবো যে ভাইয়া ক্লাসের এই পার্টটাতে ভুল হয়েছে। ওকে, আচ্ছা এরপরে আমরা একটা প্রশ্ন সলভ করি, সেটা হলো যে আমাদের কি বলছে, নিচের কোন তড়িৎদ্বারটি প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম। এখানে একটু তাকায় দেখো কি বলছে, যে তড়িৎ রাসায়নিক সিরিজের যেই ধারক সক্রিয়তা যত বেশি তার প্রমাণ বিজারণ বিভবের মান তত কম। দেখো ওই যে উপরের দিকে বললাম যে যার বিজারণ বিভব যত কম সে তত অ্যানোড, এবং যার বিজারণ বিভবের মান যত কম সে তত উপরের দিকে। তো এই সিরিয়ালের মধ্যে সবচেয়ে উপরের দিকে কে ছিল? সোডিয়াম। নিচের কোন সেলটি পরিবেশ বান্ধব? বুঝাই যাচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, যেটা আমরা আগেই করছি। এরপরে নিচের কোনটি গ্যালভানিক সেল এর বিভব বাড়ায়? বিভব বাড়ায়। এইখানে দেখো এই জায়গায় আসলো আমাদের নার্স সমীকরণের ব্যাপার। নার্স সমীকরণ কি? ই সেল 2.303 কিছু না, এটা জাস্ট লগ ইউজ করছে, তাই এটা লন ইউজ করলে 2.303 হইতো না। লন দিয়ে আমাদের বসে যে উপরে কপার নিচে জিঙ্ক, অর্থাৎ উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। প্রশ্ন সেটা না, উপরে হলো কপারের ঘনমাত্রা, নিচে হলো জিঙ্কের ঘনমাত্রা। তো এই যে এই রাশিটার মান, একটা লনের মান যত, লন 1 এর মান যত, লন 2 এর মান কিন্তু তার চেয়ে বেশি, অর্থাৎ লনের রাশিটার মান যত বেশি হবে তত এই রাশিটার মান বাড়বে, এইটার মান বাড়বে, এটার মান প্লাস হবে, এইটার মান যত প্লাস হবে অর্থাৎ আমার বিভবটা তত বাড়বে, তাই না? এবং লনের মান কখন বাড়বে? যখন লনের এই লবের পরিমাণ বাড়বে। তার মানে আমার যদি কপার আয়নের ঘনমাত্রা বাড়ে তাইলে আমার সেলটা আরও শক্তিশালী হবে। যদি আমার জিঙ্ক আয়নের ঘনমাত্রা বাড়ে তাহলে কি, আমি বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি, তার মানে লনের এখানে 2 এর জায়গায় হয়তো আরও কমে যাবে। কাজ লন তুমি একটু চেক করো, লন 0.6 দাও আর লন 1 দাও, তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে যে যত ছোট সংখ্যা লনের মান তত কম। তো যদি জিঙ্কেরটা বাড়ে তাহলে কি আমার শক্তি আরও কমে যাবে, ই সেল কমবে। তো এইটাই তারা চাইছে, যে এটা কিন্তু কেউ দেখে ডিরেক্টলি বলতে পারবে না, এটাকে আমাকে নার্স সমীকরণে নিয়ে যেতে হবে, এটা কিন্তু ঢাবির কোশ্চেন। তো এখানে তাহলে কি হবে, ইনক্রিজ ইন কপার কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো ঢাবির কোশ্চেনগুলো কিন্তু এরকম ট্রিকি হয়, এখানে কোনো কিছু দেখে ডিরেক্টলি মনে হবে না, বাট থিমটা কোথা থেকে আসে, নার্স সমীকরণ থেকে। ওকে, আচ্ছা এরপরে পরবর্তী পার্ট, ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিকের ক্ষেত্রে আমরা যদি চলে আসি, এরা বলছে বি নাম্বারটা সঠিক, কিন্তু কেন, বাকিগুলোতে ভুল কি, আমরা একটু অ্যানালাইজ করি। প্রথমে বলছে জিঙ্ক অ্যাকুয়াস থেকে জিঙ্ক সলিড, অ্যানোডকে এরা দেখাইছে যে বিজারিত হয়েছে, অ্যানোড বিজারিত হয় না, অ্যানোড জারিত হয়, এটা আগেই বাদ। 2 নাম্বার, এবার আমরা চলে আসি সি নাম্বারটা কেন হলো না। ঠিক আছে, অ্যাকুয়াস থেকে সলিড হয়েছে, ঠিক আছে। এবার দেখো ক্যাথোডও দেখাইছে এরা বিজারিত হয়েছে, অ্যাকুয়াস থেকে সলিড হয়েছে, এটা কি হয়? ক্যাথোড হবে হলো সলিড থেকে অ্যাকুয়াস হবে, তাই না? তাহলে এটাও ভুল। এবার ডি নাম্বারটাতে কি বলছে, জিঙ্ক অ্যাকুয়াস থেকে, এটা ঠিক আছে, কিন্তু কপারের আধান এখানে কত দিয়ে আসছে? 1, কপার 1 থেকে কপার 2 হয়েছে, জীবনও না, এটাও ভুল। তাহলে উত্তর কোনটা? বি নাম্বারটা, যে অ্যানোড সলিড থেকে অ্যাকুয়াস হয়েছে আর ক্যাথোড অ্যাকুয়াস থেকে সলিড হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, আর মাঝখানে আমাদের সল্ট ব্রিজটা সুন্দর মতো দেখানো আছে। এর পরবর্তীতে আমাদেরকে H2O2 কে MnO4 দ্বারা জারণ করলে এর কোষ বিভব ই সেল নির্ণয় করো। এখানে দেওয়া আছে যে এই বিক্রিয়াটার ই এত, এই বিক্রিয়াটার ই এত। এখন একটু তাকায় দেখো এই জায়গাটাতে একটা জিনিস বুঝো, যে এখানে এরা বলছে যেটা, এখানে আবার একটু চিন্তার ব্যাপার আছে। এখানে MnO4 হলো জারক এবং H2O2 হলো বিজারক। আচ্ছা, H2O2 যদি বিজারক হয় তার মানে কি, H2O2 হলো আমাদের ক্যাথোড, H2O2 কি আমাদের ক্যাথোড, আর MnO4 হলো আমাদের অ্যানোড। এইটুক যদি বুঝো, আমি একটু সাইড হইলাম, একটু কাইন্ডলি এই পার্টটা একটা স্ক্রিনশট তুলো, স্ক্রিনশট তুলে তুমি টোটাল ম্যাথটা আমাদের গ্রুপে পোস্ট করবা। ওকে, তোমাদেরকে আমি এইবার অনেকগুলো জিনিসপাতি গ্রুপে পোস্ট করতে বলছি বা নিজেদেরকে করতে বলছি, যাতে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হয়। ওকে, এমন না যে আমরা পারি না, সলভ দেওয়া আছে উপভোগ করে বুঝাই দিতে কি লাগে, বাট আমরা বলতেছি স্ক্রিনশটটা একটু তুলে নিয়ে পুরো ম্যাথটা করে, এটা কি কেন হইলো, ম্যাথটা করে উত্তরটা আমরা দিবা। ওকে, আচ্ছা এরপরে পরবর্তী পার্টে আসি, নিচের বিক্রিয়াটার ক্ষেত্রে নিম্নের কোনটি ভোল্টেজ বৃদ্ধি করবে? দেখো ঢাবিতে 12-13 তো আসছিল, এর আগেরটা কত, আরেকটু রিসেন্ট, তার মানে কি সেম কোশ্চেনই করছে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, টাইপ কিন্তু সেম আছে। এইটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে কোশ্চেন কিন্তু তারা মেজর চেঞ্জ করে না, তারা টাইপ সেম রাখে, বাট একটু মান টান চেঞ্জ করে দেয়। এখানে একটু তাকায় দেখো, ওই সেম বিক্রিয়া আমরা লিখলাম, বাট এবার কি উপরে সিলভার নিচে টিন। তো এই জায়গায় তাকায় দেখো, তো আবার এখানে 0.059 লেখছে, আমার দরকার নেই, তো আমি এখানে আমাদের সূত্রই লিখবো যে RT ডিভাইডেড বাই NF ইন্টু লন সিলভার স্কোয়ার ডিভাইডেড বাই টিন, তাই না? আমাদের যে বিক্রিয়াটা লেখা আছে সেই বিক্রিয়া অনুযায়ী, অর্ধকোষ বিক্রিয়া অনুযায়ী আমরা লিখলাম। তার মানে কি সিলভারের ঘনত্ব আমি যত বাড়াবো
তত আমার এই কোষ বিক্রিয়াটা বাড়বে, ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ সিলভার আয়নস। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি নিচের কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে। এটা তো খুবই সিম্পল কোশ্চেন যে তোমাকে এখানে অ্যানোড ক্যাথোড আগে নির্ধারণ করতে হবে, কিন্তু আরও মজা, এখানে আসলে নির্ধারণ করতে হবে না। কেন করতে হবে না একটু তাকায় দেখো। এই বিক্রিয়াটাতে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে এ নির্দ্বিধায় অ্যানোড, এ হলো ক্যাথোড। অ্যানোডের অক্সিডেশন, ক্যাথোডের রিডাকশন, দুইটা যোগ দিবা, যেটা হবে গ্রেটার দেন 0 সেটাই হলো উত্তর। এই প্রত্যেকটার ক্ষেত্রে ইজিলি তুমি করতে পারবা। তো একমাত্র এ এর ক্ষেত্রে প্লাস চলে আসে। ঠিক আছে? এখানে কিন্তু খুব র্যাপিড ক্যালকুলেশন করতে হবে, এবং এখানে মজাটা হলো তোমার অ্যানোড ক্যাথোড নির্ধারণ করতে হচ্ছে না, আগে থেকে দেওয়া আছে। জাস্ট এই যে 2+ থেকে 0 আর 0 থেকে 2+, এইটুক বেসিক চেঞ্জেস কিছু করে নিতে হবে, তারপর যোগ দিলে হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে আমরা যে পার্টটাতে করবো সেটা নিচের কোনটি রিচার্জযোগ্য, বোঝাই যাচ্ছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি। এরপরে কি বলছে, সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহার করা হয়, আমরা লিস্টেই পড়ছিলাম, জার্মেনিয়াম ছিল ওখানে। এরপরে কি বলছে, লবণ সেতুতে, এই যে আমি তোমার কয়েই দিছিলাম ভাই যে লবণ সেতুর ব্যাপারটা আসবে। লবণ সেতুতে কোনগুলা ব্যবহার করা হয়, আমি বলছিলাম KCl, সাথে কি কি ছিল, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা JOD-তে কিন্তু আসছে 19-20 সালে। তো KCl, KNO3 NH4Cl, এটা খুব ভালো মতো মুখস্থ করবা। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা করবো, নিচের কোনটি প্রমাণ বিজারণ বিভব সবচেয়ে বেশি। প্রমাণ বিজারণ বিভব সবচেয়ে বেশি। লিস্টে যত উপরে যেতাম বিজারণ বিভব তত কম, নিচের দিকে যত আসতাম বিজারণ বিভব তত বেশি। একদম নিচের দিকে কোন ব্যক্তি ছিল, লেড। নিচের কোন ধাতুটি H2O HCl থেকে H2 কে প্রতিস্থাপন করতে পারে না। ওই যে বলছিলাম সিরিয়ালটা মাথায় রাখতে হবে, কোথায় আসছে, আর ইউতে চলে আসছে। তো দেখো, যে পারে না, একদম লাস্টের দিকের গুলা কিন্তু কারো থেকে পারতেছিল না, লাস্টের একজন ব্যক্তি দেখো লেড এখানে কিন্তু আছে। ওকে, তো এই হলো আমাদের আলোচনা আজকের ক্লাসের। তো ক্লাস শেষে সাথে সাথে ফোনটা রাখে দিয়ে রেস্ট নিতে যাও না, পড়তে বসো। কোশ্চেন ব্যাংক থেকে দেখো, আমরা কিন্তু টাইপ ওয়াইজই বেশি থিওরি পড়াইনি, 2-4টা থিওরি পড়াইছি, এগুলো খুব ভালো মতো রিভিশন দাও। সাথে যে ডিইউ অ্যানালাইসিস ম্যাটেরিয়ালসগুলো আছে, সেই ম্যাটেরিয়ালসগুলো শুধু সলভ করো, এবং পারলে নিজে যে কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি সে কয়েকটা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করে। আমরা রেসপন্স যদি একান্ত না করি, দ্যাট ইজ ফর ইউ, নট ফর আস। দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।